ডিয়ার স্টুডেন্ট, আমরা হাইড্রোলজি শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে, আমাদের কয়েকটা ক্লাস হয়েও গেছে। তো আজকে আমরা পড়বো, 1 সেকেন্ড, আজকে আমরা পড়বো হাইড্রোলজির পরবর্তী জায়গাটা। তার আগে একটা রিভিশন দিয়ে দিচ্ছি আমি। ফার্স্ট অফ অল তো ডেফিনেশন, হাইড্রোলজি আমরা ডেফিনেশন আমরা আগেও পড়েছি, যেটা বারবার করে বলি যে আর্থ সারফেসের উপরে এবং নিচে যে ওয়াটার রয়েছে এবং সেগুলোকে নিয়ে আমাদের যে পড়াশোনা, that is called hydrology, the science of studying the different form of water available above the earth surface or below the earth surface is hydrology. And it includes কি কি থাকে না, আমরা হাইড্রোলজি থেকে মেজারমেন্ট অফ প্রেসিপিটেশন, তো বৃষ্টিপাত পরিমাপ করতে পারি। পারি হচ্ছে কতটা লসেস হয়েছে, ট্রান্সপিরেশন, ইভাপোরেশন, অ্যাবজর্বেশন এন্ড ইনফিল্ট্রেশন, and also estimation of runoff and peak flow. Already I discussed what is runoff and peak flow, what is transpiration, evaporation, absorption and infiltration, and how it happened, and the procedure of river gauging, preparation of hydrology to predict the maximum flood discharge. Already I discussed, and the procedure of river training work and etc. Okay. Importance of hydrology also discussed. Catchment area I also discussed. Okay. Runoff. So I repeat once again, the catchment area means যেখানে আমাদের রিভারটাতে গিয়ে রান অফ হচ্ছে, মানে যে জায়গাটাতে আফটার ইনফিল্ট্রেশন, ইভাপোরেশন এবং অ্যাবজর্পশন হওয়ার পরে যে এক্সেস অফ ওয়াটার, সেটা আর কি রান অফ হয়ে সার্ফেসের উপর দিয়ে গিয়ে নদীতে বা স্ট্রিমে গিয়ে পড়ছে, এবং সেটা একটা আমরা ওয়াটারশেড লাইন দিয়ে একটা বাউন্ডারি যদি আমি অ্যাজিউম করে নিই, দ্যাট ইজ কল ক্যাচমেন্ট এরিয়া। আসলে ক্যাচমেন্ট এরিয়া বেসিক্যালি নদী নালা যেখানে গিয়ে মিশছে সেখানে কাছাকাছি যে জায়গাটাকে সেটাকে আমরা ক্যাচমেন্ট এরিয়া ধরে নিই। ওকে। আর রান অফ হচ্ছে আফটার when it rains, some portion of rainwater infiltrates into the soil and some is intercepted by the vegetation and evaporate, and the remaining portion of the flows over the ground surface to join the rivers. আমি আগেও বলেছি যে বৃষ্টিপাত হওয়ার পর কিছু পরিমাণ জল কি করছে না, গাছ মানে ইনফিল্ট্রেট করছে, কিছুটা ইভাপোরেট করছে, আর কিছুটা হচ্ছে তোমার ট্রান্সপিরেশনের মাধ্যমে কিছুটা গাছ তার খাদ্য ভেজিটেশনের মাধ্যমে নিচ্ছে, এবং বাকি যে এক্সেস অফ ওয়াটার থাকছে সেটা গিয়ে পড়ছে তোমার গ্রাউন্ড সারফেসে, উপর দিকে রান অফ হয়ে জিনিসটা গিয়ে পড়ছে। হাইড্রোলজিক্যাল সাইকেল অলরেডি আই ডিসকাসড কিভাবে কি হয়। প্রথমে আমরা দেখছি যে অ্যাকুমুলেট হচ্ছে বৃষ্টিটা, সরি, প্রথমে আমরা দেখছি যে নদী নালা থেকে সূর্যের রশ্মিতে কি করছে না, জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, বাষ্পীভূত গিয়ে ওখানে গিয়ে উপরে যাচ্ছে এবং উপরে গিয়ে অ্যাকুমুলেট হচ্ছে, ঠান্ডা হচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। যেটা আমি আগেও অলরেডি ডিসকাস করেছি, এখানে আর কিছু বলার নেই আমার, তাও আরেকবার বলে দিচ্ছি। The water of the universe always changes from the state to state under the effect of sun, and the water from the surface source like lake, river and ocean etc. convert to vapor by the evaporation of the due to the solar heat, and the vapor goes on accumulating continuously in the atmosphere, যেটা গিয়ে উপরে যাচ্ছে এবং ভেপার গুলো কি করছে একসাথে কনডেন্সড হচ্ছে, সাডেন ফল অফ টেম্পারেচার এন্ড প্রেশার, এন্ড দেন তোমার এটা কি করছে ক্লাউড ফর্ম থেকে প্রেসিপিটেশনের মানে প্রেসিপিটেশনের মাধ্যমে সেটা অ্যাকচুয়ালি রেনফল হয়ে আসছে, এবং আসার সময় কি করছে যে যখন পিক মাউন্টেনের উপরে যাচ্ছে তখন সেখানে প্রচন্ড ঠান্ডা, সেখানে কি জমে গিয়ে আবার স্নোফল হচ্ছে, আর কিছুটা আবার স্নো আবার যত নিচের দিকে যাচ্ছে তত হচ্ছে তাপমাত্রা কমতে থাকছে, তখন কি হচ্ছে নিচের দিকে যাচ্ছে যাচ্ছে এই অমনি সেটা কি করছে না, সেটা গলে গিয়ে জল হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা ছোটবেলাতেই পড়েছি। এবার যেটা আগের দিন বলেছিলাম হাইড্রোগ্রাফস, হাইড্রোগ্রাফস হচ্ছে বলেছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিসচার্জ এন্ড টাইম। ডিসচার্জ যখন কিভাবে হচ্ছে, এখানে একটা তোমার ড্রাই সিজনে আমি বলেছিলাম যে অনলি বেস ফ্লো থাকবে, বেস ফ্লো নিয়ে আগের দিনও আমি আলোচনা করে দিয়েছিলাম যে বেস ফ্লোটা কি, তাই নতুন করে আর বলছি না। তো বেস ফ্লো থাকবে এবং তার সাথে কি থাকবে, এটা সারফেস রান অফ থাকবে না। যখন ইনিশিয়াল স্টেজে যখন শুধুমাত্র বৃষ্টি হচ্ছে তখন শুধু বেস ফ্লো থাকবে, যেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো, সেখানে কিন্তু কোনো রান অফ থাকবে না, কারণ সেখানে এক্সেস ওয়াটার তৈরি হচ্ছে না। এরপর যখন বৃষ্টি বাড়তে থাকবে তখন সেখানে একটা রান অফ হবে, এবং দেখো এই গ্রাফটার মধ্যে দিয়ে একটা পিক পয়েন্ট দেখানো রয়েছে, সি পয়েন্ট, যেটাকে আমরা এখানে বলছি যে
এই এবি যে এবিটাকে যেটা দেখছো, এবিটা হচ্ছে হচ্ছে বেস ফ্লো লাইন, মানে হচ্ছে আফটার সাম পিরিয়ড when the initial losses are fulfilled, the surface runoff starts and hence the discharge of the river goes on increasing. মানে বিগিনিং এ শুধু বেস ফ্লো থাকবে, দ্যাট ইজ এবি। তারপরে যত তার বৃষ্টি বাড়তে থাকবে তত কি হবে, তার একটা ডিসচার্জ তত বাড়তে থাকবে টাইমের রেসপেক্টে, সেটাকে আমরা রেসেসন লিম্ব বলি। ঠিক আছে, সেটা রাইজিং লিম্ব আর রেসেসন লিম্ব দুটো লিম্ব হয়। এবার হচ্ছে রাইজিং লিম্ব হচ্ছে বিসি আর রেসেসন লিম্ব হচ্ছে সিডি। ঠিক আছে, তো এবার দেখো এখানে কি বলছে, দ্য লিম্ব অফ দ্য কার্ভ রাইজেস হুইচ ইজ কল্ড দ্য রাইজিং লিম্ব, দ্যাট ইজ কল্ড বিসি, and this line reaches to the peak of the value C. Again, the rain stop and the flow in the river decreases and the limb of the curve decline. And the limb is called recession limb, যেটা আমি আগের দিন বলেছি। তো তাহলে টোটাল রান অফ কিন্তু ডাইরেক্ট রান অফ প্লাস বেস ফ্লো, ডাইরেক্ট রান অফ কতটুকু, ডাইরেক্ট রান অফ হচ্ছে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এই পোর্শনটা হচ্ছে ডাইরেক্ট রান অফ, আর বেস ফ্লো হচ্ছে এ বি এফ টি ই এই পোর্শনটা। তো যখন রান অফ আমি ক্যালকুলেট করব, ডাইরেক্ট রান অফ আর বেস ফ্লো মিলিয়ে কিন্তু হবে, অর্থাৎ ডাইরেক্ট রান অফ প্লাস বেস ফ্লো ইজ ইকুয়াল টু টোটাল রান অফ। তো এটা গেল হাইড্রোগ্রাফ। হেটারোগ্রাফ আমি বলেছিলাম, হেটারোগ্রাফ হচ্ছে রেনফল রান অফ এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হয়, অলরেডি ডিসকাস। ইউনিট হাইড্রোগ্রাফও আমি বলে দিয়েছি, ডিসচার্জের ইউনিট টাইমে কতটা হয় সেটা। এগুলো সব আমার ডিসকাশন হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এগুলো আমি বলবো। বেস ফ্লো বলে দিয়েছি, নেগেটিভ বেস ফ্লো বলে দিয়েছি। আচ্ছা, একটু প্রেসিপিটেশন এগুলো হয়ে গেছে, কত রকমের বৃষ্টিপাত হয়ে গেছে। তো আজকে আমরা স্টার্ট করব মেজারমেন্ট অফ রেনফল। ওকে, তো মেজারমেন্ট অফ রেনফল, এই এই যে আমরা এতক্ষণ ধরে বৃষ্টিপাতের কথা আমরা বলছি, এবার সেগুলোকে আমরা কিভাবে মেজারমেন্ট করব, ঠিক আছে। তো এই মেজারমেন্ট করবার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে। এবার ইনস্ট্রুমেন্ট গুলোর মধ্যে দুটো রকমের ইনস্ট্রুমেন্ট হয়, একটা হচ্ছে রেকর্ডিং টাইপ রেন গজ, একটা হচ্ছে নন রেকর্ডিং টাইপ রেন গজ। ঠিক আছে, তো নন রেকর্ডিং টাইপ রেন গজ গুলো কি না, নন রেকর্ডিং টাইপ রেন গজ গুলো বেসিক্যালি কি হয়, এগুলো হচ্ছে তোমার মানে এগুলো হচ্ছে তোমার ম্যানুয়ালি হয়। মানে ধরো তুমি কোনো একটা জায়গায় বৃষ্টি পরিমাপ করতে চাচ্ছ, তো সেখানে তোমাকে যখন বৃষ্টিটা মাপতে হবে, তো প্রথমে কি করতে হয় না, নন রেকর্ডিং টাইপ রেন গজের মধ্যে মোস্টলি ইউজ হচ্ছে সিমন্স রেন গজ। তো এখানে কি হয় না, সিমন্স রেন গজ মেনলি ইউজ করা হয়। তো এই এই নন রেকর্ডিং টাইপ রেন গজের ক্ষেত্রে কি হয়, ম্যানুয়ালি আমাকে আহ কতটা বৃষ্টিপাত হচ্ছে সেটা মেজারমেন্ট করতে হয়, কিন্তু রেকর্ডিং টাইপ রেন গজের ক্ষেত্রে কিন্তু সেটা আমাকে করতে হয় না। রেকর্ডিং টাইপ রেন গজের ক্ষেত্রে সেটা নিজে থেকেই আমার একটা রেকর্ড দেবে। ঠিক আছে, তো এই দুটো জিনিস একটা বোঝার ব্যাপার আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার তাহলে আমরা আসছি প্রথমে, এখানে কি বলেছে দেখো, দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু মেজার দ্য অ্যামাউন্ট অফ রেনফল ইজ শোন অ্যাজ রেন গজ। The principle of rain gauge is that the amount of rainfall in a small area will represent the amount of rainfall in large area, provided in meteorological characteristics of both small and large area are similar. And the rain gauge are as following types. এবার রেন গজ বিভিন্ন রকমের হয়, যেটা আমি বললাম। ফার্স্ট এখানে নন রেকর্ডিং টাইপ রেন গজটা একটা দেখিয়েছে। তো নন রেকর্ডিং টাইপ রেন গজটাকে দেখো কিরকম হয়, আমি একটা ইউটিউব ভিডিও দেখাবো একটু পরে। তো নন রেকর্ডিং টাইপ রেন গজটা দেখো কিরকম হচ্ছে না, এখানে একটা ফাউন্ডেশন ব্লক থাকে। ঠিক আছে, একটা ফাউন্ডেশন ব্লক থাকে। এবার ফাউন্ডেশন ব্লকটা হচ্ছে তোমার মোটামুটি 600 x 600 x 600 এখানে করা হয়েছে। এবার তার উপরে কি করা হয়, একটা তোমার মেটাল কাস্টিং এর একটা তোমার ইয়ে থাকে, উপরে কভার থাকে, আর ভেতরে একটা গ্লাস বটল থাকে। ঠিক আছে, তার উপরে একটা ফানেল থাকে, তার উপরে একটা ব্রাশ রিম থাকে। হ্যাঁ, তো এটার মোটামুটি ডায়া ধরে নাও 127 মিলিমিটার হয়। তো এবার যেটা ঘটনা ঘটে কি না, একটা হাইট হচ্ছে 203 মিলিমিটার, আর এইটার ভেতরে ইয়েটা হচ্ছে তোমার প্রায় 100 মিলিমিটার মতন বৃষ্টিপাত নিতে পারে। এবার সিমন্স রেন গজ বা সাইমন্স রেন গজ যেটাই বলো না কেন, সেটা নন রেকর্ডিং টাইপ রেন গজ এবং এটা মোস্টলি ইউজড হয়। ঠিক আছে, মানে এবং
এটা কি হয়, ইট ইস কনসিস্ট অফ মেটাল কাস্টিং অফ ডায়ামিটার 127 মিলিমিটার। এবার এক্ষেত্রে কি হয় না, এই এই এর মধ্যে যে গ্লাস বোতলটা দেখতে পাচ্ছ, এই গ্লাস বোতলটার মধ্যে বেসিক্যালি বৃষ্টিটা ধরে রাখা হয়। তো এই যন্ত্রটাকে আমরা যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেরকম জায়গায় গিয়ে নিয়ে রাখবো, এবং রাখার পরে সেখানে এই ফানেলের মধ্যে দিয়ে বেসিক্যালি বৃষ্টিটা পড়ছে, এবং বৃষ্টিটা পড়ে এই গ্লাস বোতলের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং যখন গ্লাস বোতলটা ভরে যাবে, আমরা কি করব, এই গ্লাস বোতল থেকে জলটাকে একটা কিছু মাগে বা কিছুতে নিয়ে আমরা বেসিক্যালি ল্যাবে যেতে হবে। এবং ল্যাবে গিয়ে সেখানে মেজারিং যে আমাদের গ্লাস থাকে, মেজারিং গ্লাসের মধ্যে জিনিসটা আমাদেরকে জলটাকে ঢেলে আমাদের কত মিলিমিটার বা কত সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে সেটা আমাকে দেখে আমাকে বেসিক্যালি বুঝতে হবে যে আমার অ্যাকচুয়ালি ওই সময় কতটা বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে? এবং ধরে নাও এটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, অ্যাকচুয়ালি এটা যেহেতু ছোট হয়, এবার 100 মিলিমিটারের মতন ধরে। এবার আমাকে এটা অ্যাজিউম করে নিতে হবে যে 1 ঘন্টা বা 2 ঘন্টায় পর পর আমি গিয়ে এটা মেজার করবো, কারণ নয়তো এটা উপচে পড়বে। এটার একটাই প্রবলেম বা একটাই যদি বলো যে নন রেকর্ডিং টাইপ রেন গজের একটা ডিসঅ্যাডভান্টেজ কি, তো সবকিছুরই তো একটা অ্যাডভান্টেজ এবং একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো যদি বলো ডিসঅ্যাডভান্টেজ কি, তাহলে ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটা তোমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে এবং জলটাকে বারবার করে বের করে আবার বৃষ্টিটাকে নিতে হচ্ছে। তো সেই কারণে কি করা হয়, তো সেই কারণে প্রত্যেক দিন ডেইলি এভরি 24 আওয়ার্স আমাদের কিন্তু এই রেকর্ডটা নিতে হবে। এবং সেটা শুরু হবে 8:30 থেকে, সকাল 8:30টার সময় প্রথম রিডিংটা নিতে হয়। এবং যখন বৃষ্টিপাত হচ্ছে, প্রথম রিডিংটা হচ্ছে সকাল 8:30টার সময় নিতে হবে। অর্থাৎ তারপরে কি হয় না, তারপরে মানে যদি খুব বেশি বৃষ্টিপাত হয়, তখন সেক্ষেত্রে 2 থেকে 3বারও ডেইলি আমাকে সেই বৃষ্টিপাতটা মানে 2 থেকে 3বারও আমাকে মানে আর কি জলটা নিয়ে গিয়ে আবার পরিমাপ করতে হবে, মানে মেজার করতে হবে। তো সেক্ষেত্রে তার কারণ নয়তো ওভারফ্লো করে যাবে, মানে জলটাকে যদি আমি বের না করি গ্লাস বটল থেকে তাহলে ওভারফ্লো করে যাবে। তো সেই জন্য 2 থেকে 3বারও করতে হবে। সো এখানে দেখো লিখেছে যে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। Simon's rain gauge is a non-recording type rain gauge which is most commonly used. It consists of metal casting of diameter 127 millimeter which is set on the concrete foundation. A glass bottle of capacity about 100 millimeter of rainfall is placed within the casting, and the funnel with brush ring is placed on the top of the bottle and the arrangement shown in figure. এই ফিগারটা কিন্তু আঁকতে হবে পরীক্ষার সময়। The rainfall is recorded at every 24 hours and generally the measurement is taken at 8:30 am, যেটা আমি আগেই বললাম, every day. And in case of heavy rainfall, the measurement should be taken 2 or 3 times daily so that the bottle does not overflow. যেহেতু বোতলটা 100 মিলিমিটারের বেশি ধরতে পারে না, তো সেক্ষেত্রে আমাদেরকে ওভারফ্লো হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই কারণে আমাদের 2-3 টাইমস আমাদের কিন্তু মেজারমেন্টটা নিতে হয়। And to measure the amount of rainfall, the glass bottle is taken off and the collected water is measured in a measuring glass and recording in the rain gauge recorded book. And when the glass bottle is taken off it immediately replaced with a new bottle of same capacity. ওকে, এবার আমরা চলে যাচ্ছি রেকর্ডিং টাইপ রেন গজ। ওকে, তো রেকর্ডিং টাইপ রেন গজ যেটা আমি আগেই বললাম, এটা বেসিক্যালি তোমার ম্যানুয়ালি কিছু করতে হয় না। এটা নিজে থেকে একটা তোমার টাইমের রেসপেক্টে একটা গ্রাফ ওরা প্রোভাইড করছে, এবং সেইটা থেকে আমরা মোটামুটি একটা ক্যালকুলেট করতে পারি যে কতটা বৃষ্টিপাত হচ্ছে। তো এর মধ্যে সব থেকে বেশি ইউজ হয় ফ্লোটিং টাইপ রেন গজ। ফর রেকর্ডিং টাইপ রেন গজের জন্য ফ্লোটিং টাইপ রেন গজটা মোস্টলি ইউজ হয়। তো এখানে দেখো কিছু তোমাদের রেকর্ডিং টাইপ রেন গজের কথা বলা আছে। এখানে কি লিখেছে, ইন দিস টাইপ অফ রেন গজ দ্য অ্যামাউন্ট অফ রেনফল ইজ automatically recorded on a graph paper by some mechanical device. সেটা দেখো এখানে ছবি দিয়েছে, কিছু ডিভাইস আছে এখানে দেখাচ্ছে, এটা বলছি আস্তে আস্তে। Here no person is required for the measuring the amount of rainfall from the container in which the rainwater is collected. The recording type rain gauge may be 3 times. মানে এখানে কোনো মানুষের প্রয়োজনই হয় না যেখান থেকে মেজার করতে হবে রেনফল গুলোকে। এবার এখানে কি আছে না, এখানে ওয়েইং বাকেট রেন গজ, এটা এক ধরনের রেন গজ। এই ধরনের রেন গজে কি থাকে, এই রেন গজের একটা রিসিভিং বাকেট থাকে, ঠিক আছে, এখানে রিসিভিং বাকেট থাকে। আর
এখানে একটা রেকর্ডিং ড্রাম থাকে, ঠিক আছে? অর্থাৎ তোমার এখানে একটা গ্রাফ মতন এটার সাথে অ্যাটাচ থাকে, এবং এখানে হচ্ছে প্যানটা থাকে। হুম, একটা প্যান থাকে, প্যানের উপরে রিসিভিং বাকেটটা বসানো থাকে এবং তার সাথে একটা পেন্সিল আর্ম থাকে। এবার কি করছে না, যখন আহ এই ধরনের রেনগজের ক্ষেত্রে কি হচ্ছে, এই রিসিভিং বাকেটের মধ্যে আমার বেসিক্যালি বৃষ্টিটা পড়ছে। এবার যখনই বৃষ্টিটা পড়ছে তখন কি করছে না, এই যে পেন্সিল আর্মটা, এই যে এখানে একটা প্রেসার দিচ্ছে, এটা যখন এটার উপর চাপ দিচ্ছে, এই যে এই পেন্সিলটা গ্রাফের উপর কিন্তু একটা কালার দিচ্ছে, ঠিক আছে? এখানে কালার দেওয়া থাকে, তো এটার উপর একটা কিন্তু গ্রাফ প্লট হচ্ছে। এবার গ্রাফটা কিরকম হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে। এই ওয়াই অ্যাক্সিসে আমরা হচ্ছে রেনফল ইন সেন্টিমিটার ধরছি, আর এক্স অ্যাক্সিসে আমরা ধরছি টাইম ইন আওয়ার্স, ঠিক আছে? তো এবার প্রত্যেক ঘন্টায় কতটা বৃষ্টিপাত হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করব। সেই অনুযায়ী 1 ঘন্টায় কতটা বৃষ্টিপাত হচ্ছে, কত সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, 2 ঘন্টায় কত সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, এইভাবে করে আমরা একটা গ্রাফ পাচ্ছি, এবং সেখান থেকে আমি ধরে নিতে পারি যে মোটামুটি রেনফল ইন্টেন্সিটিটা কত হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখেছে দেখো, দিস টাইপ অফ রেন গজ কনসিস্ট অফ এ রিসিভিং বাকেট which is placed on the pan, and the pan is again fitted with some weighing machines mechanism, and the pencil arm is provided with the machine in such a way that the movement of the bucket can be traced by a pencil when the moving recording drum. So when the water is collected in the bucket, the increasing weight of water is transmitted through the pencil. With traces a curve on the recording drum, the rain gauge produces a graph of cumulative rainfall versus time, and hence it is sometimes called the integrating rain gauge. And the graph is known as the mass curve of rainfall. Okay, তো এরপরে দেখো, তাহলে বুঝতে পারলে এইটা কি ধরনের রেন গজ। এরপর আরেকটা রেন গজ নিয়ে আমরা পড়বো, সেটা হচ্ছে তোমার টিপিং বাকেট রেন গজ, ঠিক আছে? তো টিপিং বাকেট রেন গজটা কি না, টিপিং বাকেট রেন গজটা খুব ইন্টারেস্টিং একটা রেন গজ। এখানে দেখো একটা সার্কুলার কালেক্টর থাকে, ঠিক আছে? সার্কুলার কালেক্টর থাকে এবং তার নিচে একটা ফানেল থাকে, দেখতে পাচ্ছ আশা করি। আমি একটু বড় করে দিই। এখানে একটা সার্কুলার কালেক্টর থাকে, এখানে একটা ফানেল থাকে, এবং সেই ফানেলের মধ্যে দিয়ে কি করছে না, রিজার্ভারের মধ্যে জলটা যাচ্ছে, এবং রিজার্ভারের মধ্যে যখন জলটা যাচ্ছে তখন কি করছে না, আমার এখানে একটা টিপ করছে, অর্থাৎ দুদিকে দুটো বাকেট থাকে, ঠিক আছে? দুদিকে দুটো বাকেট থাকে। আমি কি দেখাতে পারছি ছবিটা? একটু বড় করে দেখো, দেখো এখানে কি হচ্ছে, এখানে তুমি সার্কুলার কালেক্টর থেকে ফানেলের মধ্যে দিয়ে জলটা পড়ছে, এখানে যেই পড়ছে এটা ভরে যাচ্ছে, এবং এটা গিয়ে নিচে এরকম ফেলছে, ফেলে এটার মধ্যে জলটা যাচ্ছে মেজারিং গ্লাসে, এটা এরকম যাচ্ছে, এবং এটা গিয়ে কি করছে, এই নিচের যে পোর্শনটা সেটা গিয়ে আবার উপরে উঠে যাচ্ছে। অর্থাৎ সার্কুলার কালেক্টরের মধ্যে দিয়ে যখন জলটা মানে বৃষ্টিটা পড়ছে, তখন বৃষ্টিটা কি করছে, কালেক্ট করছে থ্রু ফানেল দিয়ে, ফানেলের মধ্যে থেকে কি করছে, টিপিং বাকেট যেটা, এটা হচ্ছে রিভলভিং, এবং এখানে যে বাকেটের মধ্যে জলটা পড়ে যাচ্ছে এটা কি করছে, নিচের দিকে নেমে যাচ্ছে, এবং এটা জলটা গিয়ে মেজারিং গ্লাসে পড়ছে, এবং ফাঁকা যে বাকেটটা সেটা ঘুরে গিয়ে ওইখানে গিয়ে বসে যাচ্ছে। তো এইভাবে জিনিসটা প্রসেস হতে থাকে, এবং এটা ভরে যাওয়ার পর এটাকে জাস্ট নিয়ে গিয়ে এখানে মেজার করার মেজারিং থাকে, মেজারিং গ্লাস এটা, এখান থেকে আমরা বুঝতে পারি যে কতটা বৃষ্টিপাত হচ্ছে। তো দেখা যাক এখানে কি লেখা আছে। লেখা আছে, ইট কনসিস্ট অফ এ সার্কুলার কালেক্টর, it consists of a circular collector of diameter 30 centimeter in which the rainwater is initially collected, and the rainwater then passes through the funnel fitted to the circular collector and get collected in two component tipping buckets provided below the funnel. And when 0.25 millimeter rainwater is collected in one bucket, then it tips and discharges the water in the reservoir kept below the bucket, and at the same time the other buckets come below the funnel and the rainwater goes on collecting in it. And when the request amount of rainwater is collected, it also tips and discharges the water in the reservoir. In this way, a circular motion is generated by the bucket,
and this circular motion is transmitted to a pen or pencil which traces the wave like curve. ওকে, এটার সাথে একটা পেন থাকে, ঠিক আছে, যেটা ওই গ্রাফের মধ্যে প্লট করে, ঠিক আছে। তো এবার on the sheet mounted on the revolving drum and the total rainfall may be from the graph and the dead opening of the stopcock at the bottom of the reservoir. তো মেজারিং ক্লাসে বেসিক্যালি কি হয় না, মেজারিং ক্লাসে কি হয় বেসিক্যালি এখানে জলটা পড়ছে বা রিজার্ভার যেটা এখানে রয়েছে এখানে পড়ছে, এবং এই যে এখানে গ্রাফটা রয়েছে এখানে আর কি বেসিক্যালি গ্রাফটা আর কি তোমার একটা পেন আছে সেখানে এটা কালেক্টেড হয়। তো বেসিক্যালি এই জিনিসটা একটু মনে রাখবে যে এটার প্রসিডিওরটা হচ্ছে এখান থেকে কালেক্ট হচ্ছে, ফানেলের মধ্যে দিয়ে জলটা পড়ছে, টিপ করছে জিনিসটা, এবং এটা ভরে গেলে এটা নিচের দিকে নেমে গিয়ে জলটা ভেতরে ফেলে দিচ্ছে, আর এখানে যে খালিটা সেটা উপরের দিকে উঠে যাচ্ছে, এবং এটার সাথে সাথে একটা পেন জেনারেট হয়, এবং সেটাও গিয়ে কিন্তু এইখানে তোমার গ্রাফের মতন কিন্তু আঁকছে জিনিসটা। তো আমি দেখছি ওটা এইটার যদি একটা কিছু ভিডিও পাই আমি দেখাচ্ছি। আগে আমরা একটু থিওরিটা দেখে নিই। তো এখানে দেখো ফ্লোট টাইপ রেন গজ বেসিক্যালি ইউজ করা হয়। তো ফ্লোট টাইপ রেন গজের ক্ষেত্রে কি হয় না, ফ্লোট টাইপ রেন গজের ক্ষেত্রে ইন দিস টাইপ অফ রেন গজ a funnel is provided at one end of a rectangular container and rotating recording drum is provided at the other end. তো এই ধরনের রেন গজের ক্ষেত্রে হচ্ছে ফানেল একটা প্রোভাইড করা থাকে একটা দিকে, আর অফ এ রেক্টেঙ্গুলার কন্টেনার এন্ড রোটেটিং ড্রাম উইথ দ্য রোটেটিং ড্রাম। এখানে দেখো এই যে একটা বড় কন্টেনার থাকে, ঠিক আছে। এবার এখানে হচ্ছে তোমার কন্টেনারটার মধ্যে বেসিক্যালি তোমার একটা ফ্লোটিং তোমার ইয়ে থাকে, কি বলবো মানে মানে ফ্লোট করতে পারে এমন ইয়ে থাকে, এবং তার সাথে একটা পেন থাকে, ঠিক আছে। তো এবার পেনটা কি করেন যখন ফানেলের মধ্যে দিয়ে জলটা ভেতরে ঢুকছে, এবং ভেতরে ঢোকার পরে কি করছে এই যে সাইফন যেটা রয়েছে এখানে কি করছে না প্রেসার দিচ্ছে, এবং এইটা গিয়ে এখানে রেকর্ডেড হচ্ছে, ঠিক আছে। কিভাবে হচ্ছে আমি ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার করে বুঝতে পারবে। তো in this type of train gauge a panel is provided at the one end of a rectangular container, এটা rectangular না হয় সার্কুলারও হতে পারে, and the rotating recording drum is provided at the other end. The rainwater enters in the container through the funnel and the float is provided with the container which rises up at the rain water gets collected there. অর্থাৎ এটা যখন যাচ্ছে এটার উপর একটা মানে এটা হচ্ছে ফ্লোটিং, ঠিক আছে, মানে এটা কিন্তু এই কন্টেনারের মধ্যে জাস্ট ফ্লোট করছে। এবার জল যখন এর মধ্যে পড়ছে এটা ফ্লোট করছে, এবার ফ্লোট যেই করছে এটা কিন্তু এর মধ্যে আঁকিবুকি তৈরি হচ্ছে আর কি বেসিক্যালি। তো float a float is provided with the container which rises up at the rainwater gets collected there, and the float contains of a rod which contains a pen arm for recording the amount of rainfall on the graph paper wrapped on the recording drum, and it consists of a siphon which start functioning when the float rises to the some definite height and the container goes on emptying gradually, ঠিক আছে। যখন জলটা ভরছে এটা তো ফ্লোট করতে করতে যখন বেশি উঠে যাচ্ছে তখন কি করছে এটা বেসিক্যালি তখন মানে functioning when the float rises to the some definite height and the container goes on emptying gradually, তারপর আস্তে আস্তে আবার এমটি করতে সাহায্য করছে। তো সিলেকশন অফ সাইট ফর দ্য রেন গজ স্টেশন কি কি আছে না, the following points should be considered while selecting site for rain gauge। কি কি সাইট কি ধরনের সাইট হতে হবে, the site should be on level ground and on open space and it should never be on sloping ground, and the site should be such that the distance between the gate station and the objects, মানে যে সাইটটা আমি চুজ করব সেটা একটা ওপেন স্পেস হতে হবে, ঠিক আছে। তো ওপেন স্পেস হবে এবং স্লোপিং গ্রাউন্ড হবে না, ইট শুড নেভার বি অন স্লোপিং গ্রাউন্ড। এবার hilly এরিয়াতে absolutely level ground is not available, the site should be selected that the station may be well shielded from the high wind, আচ্ছা, and the site should be easily accessible in the observer, যেটা অবজারভার দেখতে পারবে। এই জিনিসগুলো একটুখানি পড়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা,
তো আমরা একটুখানি চলে যাই, একটু ভিডিও একটা দেখি, ঠিক আছে? তো একটু ভিডিও দেখি, একটুখানি স্টপ করছি। আশা করি তোমরা রেনগজটা বুঝতে পারলে। তো আমি একটা ছোট ভিডিও দেখানোর মাধ্যমে তোমাদের জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। একটু ওয়েট করো। আমি জানি না এটা শো করানো পসিবল কিনা, তাও আমি চেষ্টা করছি। ওকে, I can present now. Okay, fine. It's okay. See, কোন একটা জায়গা যেখানে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, প্রচন্ড রেনফল হচ্ছে, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি দুটো মেশিন আছে, ঠিক আছে? দুটো মেশিন আছে। তো এখানে একটাতে আমি দেখতে পাচ্ছি যে তোমার ছোট, একটা হচ্ছে বড়। বেসিক্যালি এটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা সাইমন্স রেন গজ। আর এটা আমরা বেসিক্যালি ফ্লোটিং টাইপ রেন গজ আমরা ইউজ করেছি। অর্থাৎ এটা হচ্ছে তোমার নন রেকর্ডিং টাইপ রেন গজ, এটা হচ্ছে রেকর্ডিং টাইপ রেন গজ। নর্মালি যেখানে প্রচন্ড বৃষ্টিপাত হয় সেখানে দুটো ভাবেই করা যায়। এখানে দেখো দুটো কংক্রিট ব্লক রয়েছে। তো কংক্রিট ব্লক রয়েছে, এখানেও একটা কংক্রিট ব্লক রয়েছে। এবার কি করছে দেখো, ফার্স্টে আমি এখান থেকে নন রেকর্ডিং টাইপের আমি দেখাচ্ছি। তো এখান থেকে ফার্স্টে আমরা কি করছি, নন রেকর্ডিং টাইপ রেন গজটা যখন নিচ্ছি, নন রেকর্ডিং টাইপ রেন গজের কাছে আমরা যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে কি করছি, জিনিসটা আমি এবার দেখো, এটা হচ্ছে নন রেকর্ডিং টাইপ রেন গজ। এটা থেকে আমি এবার জিনিসটা খুলবো। এই দেখো, উপরে যে সার্কুলার যে ওটা, কারণ এটা খুলে দিল, বাট এটা হচ্ছে আমার মেটালিক ছিল। এই যে এই জিনিসটা থেকে আমরা জলটা ঢালছি, এটা হচ্ছে গ্লাস বটলটা যেটা ছিল, এবং ভেতরে একটা পোর্শন আছে। এটা কিন্তু দেখতে হবে যে লিকেজ যেন কোনোভাবেই না হয়, এবং এটার মধ্যে এটা রেখে দেওয়া হলো। তারপরে আবার এটা চাপিয়ে দেওয়া হলো। এটা যেহেতু ম্যানুয়ালি হচ্ছে, তো এটা আমাদের অবভিয়াসলি নন রেকর্ডিং টাইপ রেনগজের মধ্যেই পড়ছে, এবং জলটা এখান থেকে কালেক্ট করছি। কালেক্ট করে নিয়ে আমি এবার ল্যাবে যেতে হবে। তো এই জিনিসটা ল্যাবে নিয়ে যেতে হবে। তো একবার একটু দেখে নাও, এটা হচ্ছে 107, মানে 127 মিলিমিটার ডায়া, যেটা আমি বলছিলাম। এর তলায় দেখো একটা ফানেল রয়েছে, ঠিক আছে? এবং এটার উপর চাপিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এবার এটাকে ওরা নিয়ে যাচ্ছে ল্যাবে। আর এটা একবার দেখে নাও, এটা হচ্ছে গ্লাস বটলটা, যেটা হচ্ছে বেসিক্যালি তোমার 100 সেন্টিমিটার মতো, মানে 100 মিলিমিটার মতন বৃষ্টিপাত ধরায়। এখানে দেখতে হবে কোনো রকম লিকেজ যাতে না থাকে। ঠিক এইভাবেই জিনিসটা হয়। যেটা 127 মিলিমিটার ডায়া। এখানে একটা কংক্রিট ব্লক রয়েছে।
নেক্সট আমরা দেখো এবার নিয়ে যাব এটাকে, ভালো করে দেখে নাও এটা কোন হয় জিনিসটা দেখতে। তো এটাও আমি একটা ইউটিউব ভিডিও থেকেই পেয়েছি, তো অবভিয়াসলি তার রেফারেন্স তো এখানে দেবই। তো এখান থেকে জিনিসটাকে এবার নিয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে মেজারিং গ্লাসটা, এটা ভালো করে দেখো। এখানে সব এখান থেকে আমি অ্যাকচুয়ালি জলটা কতটা আমার ওই সময়ের মধ্যে মানে আমি কালেক্ট করতে পেরেছি প্রেসিপিটেশন, সেটা আমি এখান থেকে দেখবো। এখানে এটা দেখা যাচ্ছে মোটামুটি 13 আর 14 মাঝামাঝি আছে, 13 আর 14 সেন্টিমিটার মাঝামাঝি। এটা ভালো করে দেখো এটা কত আসছে, তুমি ওরা দেখিয়ে দেবে। 13.20 মিলিমিটার। তো এইটা হচ্ছে বৃষ্টিটা হচ্ছে এবার। কি কি বলছে, এই জিনিসটা এভাবে মাপা হলো। এবার দেখো এই জিনিসটা একটু ভালো করে দেখো। 1 মিলিমিটার ইজ ইকাল টু 1 লিটার রেনফল অন 1 স্কোয়ার মিটার। ঠিক আছে, 1 মিলিমিটার ইজ ইকাল টু 1 লিটার রেনফল অন 1 স্কোয়ার মিটার। ঠিক আছে, এটাকে 1 স্কোয়ার মিটার আমি ধরে নিচ্ছি, বাট 13.20 মিলিমিটার ইজ ইকাল টু 13.20 লিটার রেনফল অন 1 স্কোয়ার মিটার। তো কত স্কোয়ার মিটার, মানে কতটা স্কোয়ার মিটারে কতটা রেনফল হচ্ছে, এটা এখানে বলেছে। 1 মিলিমিটার ইজ ইকাল টু 1 লিটার অফ রেনফল ইন ওয়ান স্কোয়ার মিটার, and 13.20 মিলিমিটার is equal to 13.20 liter rainfall on 1 square meter. এটা ভালো করে একবার দেখে নাও। তো এটা 24 ঘন্টা ধরে, 24 ঘন্টায় নিতে হবে, এবং সকাল 8:30টার সময় এটা মেজার করতে হবে প্রথমবার, এবং ওভারফ্লো যাতে না হয় সেহেতু যদি বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে 2-3 বার করেও আমাদের কিন্তু মেজার করতে হবে। আর ঠিক এভাবেই করতে হবে। দেখো এখানে একটা ছবি দিয়েছে, পরিষ্কার করে দেখো। এই যে এই জিনিসটাই, যেটা হচ্ছে তোমার ফানেল আছে, বডি আছে, আর এটা হচ্ছে রিসিভারটা। এখানে হচ্ছে বেস এটা কংক্রিট ব্লক। এবার হচ্ছে এখানে এটার মধ্যে মেজারিং যে গ্লাসটা রয়েছে এর মধ্যে আর কি জিনিসটা করা হয়, যেটা সাইমন্স রেন গজ হিসাবে আমি বলেছিলাম একটু আগে। তো আশা করি এটা ক্লিয়ার হলো। তো এবার আমরা চলে যাব নেক্সট ইয়েটাতে। নেক্সট এই জিনিসটা দেখো। এবার 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 আমরা রেকর্ডিং টাইপ রেন গজ নিয়ে আলোচনা করব। সেম ভাবে রেকর্ডিং টাইপ রেন গজটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোটিং টাইপ রেন গজ আমার মনে হয়েছে। 1 সেকেন্ড, মানে এই দেখো এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, আমি যে গ্রাফটার কথা বলছিলাম, আহ তোমার টাইমের রেসপেক্টে কতটা বৃষ্টিপাত হচ্ছে এখান থেকে দেখা যায়। তো এটা হচ্ছে সেই গ্রাফটা। ঠিক আছে, তো একটুখানি আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। দেখো এবার এটা হচ্ছে গ্রাফটা, ভালো করে দেখো। এবার দেখো এই জিনিসটা উপর থেকে একটা সার্কুলার যে থাকে সেটাকে উঠিয়ে দিলে ভেতরে এই জিনিসটা দেখা যায়। এটা ভালো করে দেখো, একটা কালার বটল রয়েছে যেটা দিয়ে পেনের একটা পেন রয়েছে। এই যে এটা হচ্ছে রোটেটিং ড্রামটা। ওকে, এটা হচ্ছে রোটেটিং ড্রামটা, এবং এর মধ্যে এটা হচ্ছে পেনটা। এই পেনটার মধ্যে কালিটা এখান থেকে দিতে হয়। এখান থেকে কালিটা দিলে বেসিক্যালি এটার উপর দিয়ে আর কি তোমার গ্রাফটা প্লট হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্লোটিং টাইপ, বিকজ এর মধ্যে একটা ফ্লোট আছে। তো যেটা ফ্লোট করে ভেতরে, এবং ফ্লোট করলে কি হবে না, এটার উপর একটা প্রেসার দেবে।
ঠিক আছে? এই জিনিসটা, এই জিনিসটা। এইটা হচ্ছে এরকম ফ্লোট করবে, আর এটার যে ফ্লোট করবে এটার মধ্যে ফার্স্টে এটার মধ্যে বৃষ্টি পড়বে। ঠিক আছে? এই জিনিসটার মধ্যে দিয়ে আগে বৃষ্টি পড়বে। এইটার থেকে বৃষ্টি পড়ে এর ভেতরে যাবে, ড্রামটার মধ্যে যাবে। এটা ফ্লোটিং টাইপও হতে পারে, বা এটা তোমার ওয়েইং মেশিন, ওয়েইং মেকানিজমটা হতে পারে। আই এম ঠিক নট শিওর, বাট এটা এভাবে হয়। এটা লকটাকে এটা অন চালু করে দিলে এই ড্রামটা ঘুরতে থাকে। ঠিক আছে? তো এটার মধ্যে বৃষ্টিটা পড়ে, বৃষ্টিটা পড়ার সাথে সাথে কি হয়, এটার মধ্যে যায় ড্রামটার মধ্যে, এবং ড্রামটার মধ্যে গেলে এই যে দেখছিস সেই যে এখানে কি লেখা আছে দেখো, তো এই যে এই জিনিসটা রয়েছে এর মধ্যে গেলে এটা ফ্লোট করে। ঠিক আছে? ফ্লোট করলে কি হবে, ফ্লোট করার সাথে সাথে কি হবে, এই যে এটার এটার মধ্যে দিয়ে বৃষ্টিটা অ্যাকচুয়ালি ভেতরে যায়। ভেতরে গেলে এখানে ফ্লোট করলে এখান দিয়ে উপর একটা তোমার তোমার এটার মধ্যে দিয়ে বেসিক্যালি পেনটার মধ্যে দিয়ে ফ্লোটিংটা এখান দিয়ে হয়, এবং এখানে প্লেনটা থাকে, এবং পেনটা কি হয় এর উপর দিয়ে জিনিসটা চলে। অর্থাৎ এখান দিয়ে বৃষ্টি ঢুকছে, বৃষ্টিপাতটা হচ্ছে এবং বৃষ্টিটা গিয়ে ড্রামের মধ্যে যাচ্ছে। ড্রামের মধ্যে দিয়ে যাওয়ার পরে এখানে যেটা আর কি তোমার প্রেসার দিলে এটার মধ্যে হাইড্রোলিক প্রেসার থাকে, হাইড্রোলিক জাম্প থাকে, যেটার মধ্যে প্রেসার পড়লে সেটা বেসিক্যালি এখানে পেনের উপর পড়ছে, পেনটা এখান দিয়ে গিয়ে মার্ক হচ্ছে। নিডল আর পেন দেওয়া আছে। এটা বসিয়ে দিতে হবে। এখান থেকে বেসিক্যালি দেখা যায় জিনিসটা এইভাবে হয়, লক করা যায়। এবার যাই হোক, এভাবে জিনিসটা হওয়ার পরে এখান থেকে আর কি আমার এখান থেকে আমি গ্রাফটা অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে রেকর্ডিং টাইপ ব্রেন ওয়াচ। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তো তাহলে মোটামুটি আজকে ক্লাসটা এখানেই স্টপ করি। তাহলে আমরা টাইপ অফ রেন গজ এবং রেন গজ থেকে কিভাবে আমরা মোটামুটি বৃষ্টি পরিমাপ করতে পারি সেগুলো আপাতত একটা মিনিমাম আইডিয়া নিলাম। তো কোনো কিছুই আমরা যদি প্র্যাকটিক্যালি না করি তাহলে সেটা কখনোই আমাদের পুরোপুরি ভাবে মানে 100% আমরা বুঝতে পারি না, তাই না? তো তাও থিওরিটিক্যালি নলেজটা আমাদেরকে জানাতে তো খুবই দরকার। তো এইটা আমি একটা আইডিয়া দিলাম, বেসিক আইডিয়া। এরপরে আশা করি তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কিভাবে বৃষ্টিপাত পরিমাপ করতে হয়, কিভাবে কিসের থ্রু দিয়ে আমরা বৃষ্টি মেজারমেন্ট করি, বা প্রেসিপিটেশন কত রকমের হয়, রান অফ কি জিনিস, ক্যাচমেন্ট এরিয়া কি জিনিস, বেস ফ্লো কি, পিক ফ্লো কি। তো এগুলো আমরা বা হাইড্রোলজি আমরা কেন পড়ছি, এই সমস্ত কিছু আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ডিসকাস করেছি। তো হাইড্রোগ্রাফ, হেটারোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফ, এগুলো সব আমরা আলোচনা করেছি। এছাড়া এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা আরো কিছু জানবো। তো আপাতত এই ক্লাসটা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ।